সনদ নিয়ে আর আলোচনা নয়, সিদ্ধান্ত দেবে সরকার। মানতে হবে সবাইকে, জানালেন উপদেষ্টা রিজওয়ানা। 10 ফেব্রুয়ারির মধ্যে ভোট, কুমিল্লায় ইসি আনোয়ারুল। দ্রুত তফসিল দেওয়ার দাবি মির্জা ফখরুলের। ঠাকুরগাঁয়ে সাংগঠনিক সফরে বললেন, পাক বাহিনীর সাথে আঘাতকারী দলকে মেনে নেবে না জনগণ। পুরান ঢাকা আদালতের সামনে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত, শীর্ষ সন্ত্রাসী বলছে পুলিশ। মুন্সিগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু। দাবি আদায়ে অনড় প্রাথমিক শিক্ষকরা। বিকেলে অর্থ সচিবের সঙ্গে বৈঠক। বার্ষিক পরীক্ষা নিয়ে বিপাকে শিক্ষার্থীরা। এবং নির্বাচন ঘিরে ফায়দা হাসিলে চট্টগ্রাম বন্দর নিয়ে আন্দোলন। মন্তব্য নৌ উপদেষ্টার। ট্যারিফ ইস্যুতে আদালতকে বোঝাবে সরকার। স্বাগত। এখন বিকেলে আপনার সঙ্গে থাকবো নাজমুস সাকিব। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে না আসায় জুলাই সনদ বাস্তবায়নের শিগগিরই অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত জানাবে। আর সে সিদ্ধান্ত সবাইকে মানতে হবে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, নতুন করে দলগুলোর সঙ্গে আর আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি। নির্বাচন ঘিরে অশুভ শক্তির ষড়যন্ত্র চলছে। সরকার সর্বোচ্চ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাবে। এখানে সরকারের একটা দায়িত্ব আছে, একটা কর্তৃত্ব আছে। সরকার এই 2 জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার একটা সময় দিয়েছে তো, যে আপনারা 7 দিনের মধ্যে বসেন। সিদ্ধান্ত তো মানতে হবে। আমি যদি নিজের সিদ্ধান্ত না নিতে পারি, অন্য একজন এক রকমের সিদ্ধান্ত নেয়, আমি আরেক রকমের সিদ্ধান্ত নিই। আমাদেরকে যে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব তো আমাদেরকে পালন করতে দিতে হবে। আমরা তো শুধু আপনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না, বা ওনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না। জনগণের প্রত্যাশাও তো আমাদের কাছে কিছু আছে। সেগুলো বিবেচনায় নিয়ে, রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে সরকার যেটা ভালো মনে করে সরকার সেই সিদ্ধান্ত নেবে। আগামী 85 থেকে 90 দিনের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আনুষ্ঠানিক কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি বলেন, জাতিকে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে। মাসুদ আলমের প্রতিবেদন। আগামী 85 থেকে 90 দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন উল্লেখ করে কুমিল্লায় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ইতিমধ্যে নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের সম্মেলন কক্ষে নির্বাচন প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষ কর্মশালায় বক্তব্য শেষে গণমাধ্যম কর্মীদের সাথে তিনি এ কথা বলেন। আজকে থেকে যদি হিসাব করেন, কাউন্টডাউন কিন্তু আমরা শুরু করে দিয়েছি। 85 থেকে 90 দিনের ভিতরে আপনার নির্বাচনটা ইনশাল্লাহ হবে। সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসানো এবং ওই শহরের বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় চেকপোস্ট বসানো, যাতে করে বহিরাগত কোনো দুষ্কৃতিকারী আমাদের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির হুমকি না হয়, সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অলরেডি শুরু করে দিয়েছি। এর আগে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে, যেটি এদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা। তিনি বলেন, নির্বাচন কমিশনের অতীতের কলঙ্ক মুছতে হলে একটি ভালো নির্বাচনের বিকল্প নেই। শুধু একটি ভালো নির্বাচনের জন্য এত মানুষের প্রাণহানি ঘটেছে, রক্ত দিয়েছে, কষ্ট করেছে। কোনো প্রকার প্রভাব বা চাপে না পড়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই জাতিকে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পুলিশসহ প্রশাসনের সবাইকে ভয় ভীতি পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এককভাবে একটি ভালো নির্বাচন সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। আসন্ন ত্রয়োদশ নির্বাচন
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনের উপর নির্ভর করবে এদেশের ভবিষ্যৎ। বার্ডে অনুষ্ঠিত এই কর্মশালায় বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর 6 জেলার 70 জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের উদ্দেশ্যে উপস্থিত বক্তারা নির্বাচনের বাস্তব চ্যালেঞ্জ চিহ্নিত করা, তাদের সম্ভাব্য সমাধানের উপায় নির্ধারণ করা এবং কর্মকর্তাদের দায়িত্ব পালনে দক্ষ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে পরামর্শমূলক বক্তব্য দেন। মাসুদ আলম, এখন, কুমিল্লা। টাঙ্গাইলে গোপালপুরে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুর করেছে স্থানীয় বেশ কিছু লোকজন। এ সময় নির্বাচন কর্মকর্তা সহ আহত হয়েছেন অন্তত 3 জন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তারা। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জানতে চাই যে কেন হঠাৎ নির্বাচন অফিসে হামলা হলো এবং পুলিশ কি বলছে, সেখানকার পরিস্থিতি এখন কেমন? এখানে কেন হামলা হলো এ বিষয়ে এই উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং যারা এই নির্বাচন কর্মকর্তা অফিসের যারা আহত হয়েছেন তারা কিছুই বলতে পারছেন না। তারা বলছেন যে এই স্থানীয় কিছু প্রভাবশালী লোকজন যারা রয়েছেন তারা বেলা 12টার দিকে এখানে আসেন। তখন তারা নতুন ভোটার হালনাগাদ সহ বিভিন্ন বিষয়ে কাজ করতেছিলেন। তারা অভিযোগ করেছেন যে এখানে যারা প্রবেশ করেছিলেন তারা কাউকে কিছু না বলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ বিষয়ে তারা প্রতিবাদ করতে গেলে তাদের উপর হামলা এবং পাশের যে গ্লাস থেকে শুরু করে অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছে এখানে নির্বাচন অফিসের কর্মকর্তারা। আর এই ভাঙচুরের পর থেকেই টাঙ্গাইলের পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং গোপালপুরের ওসি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কিন্তু এই আনসারের সদস্য যারা রয়েছেন তারা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন। আমরা এখানে এসে দেখেছি যে দুপুরের পর থেকে এই এলাকাটা থমথমে অবস্থা বিরাজ করছে। আর নির্বাচন অফিসের কয়েকজন অভিযোগ করে বলেছেন যে রাজনৈতিক দল বিএনপির একটি প্রভাবশালী পদধারী নেতা যারা রয়েছেন তারা এখানে হামলা করেছেন এবং ভাঙচুর করেছেন। তারা বলছেন যে সামনে জাতীয় নির্বাচন, আর জাতীয় নির্বাচনের আগে এখনো তফসিল ঘোষণা হয়নি। সেখানে যে তফসিল ঘোষণার আগেই নির্বাচন অফিসে হামলা, ভাঙচুর এবং বেশ 3 জনকে আহত হয়েছে। তারা বলছেন যে এ নিয়ে তারা শঙ্কায় রয়েছেন। তারা আগামীতে বলছেন যে তারা এখন খুবই আতঙ্কের মধ্যে দিন পার করছেন। তারা বলতেছিলেন যে এই যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণাই হলো না তার আগে এভাবে হামলা করা হচ্ছে, এ বিষয়ে তারা বলছেন যে তাদের নিরাপত্তা কোথায়, তাদের নিরাপত্তা কি থাকবে না নির্বাচনের আগে, তারা এই বিষয়ে খুবই আতঙ্কে রয়েছে। আর এর বিষয়ে কিছুক্ষণ আগে এই উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম তিনি গোপালপুর থানায় গিয়েছেন। এই বিষয়ে তারা মামলা করবেন বলে জানিয়েছেন। আর এখানে সিসিটিভি ফুটেজ ও স্থানীয় বরাদ্দে আমরা দেখতে পেয়েছি যখন এখানে হামলা করা হয় এই নির্বাচন অফিসের কয়েকজন মুঠোফোনে ভিডিও ধারণ করতে গেলে তাদের উপরে এই হামলাকারীরা হামলা করে। আর এছাড়াও এখানে বাহির থেকে একজন সেবা গ্রহীতা ছিলেন, এক যুবক, তিনিও কিন্তু এখানে ভিডিও ধারণ করতে তাকেও বেধড়ক মারধর করা হয়। পরবর্তীতে তাকে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভর্তি করা হয়েছে। পরে সেখানে আমরা গিয়েছিলাম, আমরা সেখানে তাকে পাইনি। আর এখানে যারা কর্মকর্তা রয়েছেন, জেলা কর্মকর্তা রয়েছেন যে তিনি বিষয়টি দেখছেন, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা কেউ অবগত করেছেন। তিনি বলছেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন। তবে এই জাতীয় নির্বাচনের আগে যে এত বড় একটা হামলা হলো এটা নিয়ে কিন্তু শঙ্কা দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। তো সাকিব, এই ছিল আমার কাছে গোপালপুর নির্বাচন অফিসে হামলা এবং ভাঙচুরের সর্বশেষ তথ্য। টাঙ্গাইলে নির্বাচন অফিস ভাঙচুর হয়েছে সে খবর জানাচ্ছিলেন কাউসার আহমেদ। এদিকে নির্বাচন পিছিয়ে দেবার চক্রান্তের অভিযোগ করে দ্রুত তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের সাথে আঁতাত করা দলটিকে জনগণ কখনোই মেনে নেবে না। এছাড়া একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচনের দাবি ফের জানান বিএনপির মহাসচিব। মুকাররম হোসেনের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আর ভোটে দাঁড়াবেন না এমন ঘোষণা আগেই দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই রাজনৈতিক জীবনের শেষ নির্বাচনে ভোট প্রার্থনায় নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদরের শহর, উপশহর আর জনপদ চষে বেড়াচ্ছেন বর্ষিয়ানেই রাজনীতিবিদ। পাচ্ছেন জনগণের অভূতপূর্ব
সাড়াও। নিজ এলাকায় নির্বাচনী সফরের দ্বিতীয় দিনের শুরু হয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে। ৭১-এর মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেবার চেষ্টা ও নির্বাচন পিছিয়ে দেবার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম। দ্রুত নির্বাচনের তফসিলও দাবি করেন তিনি। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচনের তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এরপর সদর উপজেলার রুহিয়ায় আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন বিএনপির এই শীর্ষ নেতা। এ সময় মতবিনিময় সভা রূপ নেয় জনসভায়। রাজগাঁও, ঢোলারহাট ও সেনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা। বক্তব্যে ৭১-এর মুক্তিযুদ্ধ, ২৪ জুলাই বিপ্লব, রাজনৈতিক দলগুলোর আন্দোলন ও ঐক্যমত কমিশনের প্রসঙ্গ টানেন মির্জা ফখরুল। বলেন, জোর করে বিএনপিকে কিছু চাপিয়ে দেওয়া যাবে না। নির্বাচনের দিনই গণভোটের দাবিও করেন তিনি। যে বিষয়টা আমার দেশের লোক এখনো বুঝে না, যে বিষয়টার সঙ্গে পরিচিত না, সেই জিনিসটা চাপায় দেওয়ার জন্য ওরা চেষ্টা করতেছে। চেষ্টা শুধু না, রাস্তায় মিছিল করেছে, ৭টা-৮টা দল একসাথে হয়েছে, হয় কয় যে আগত দিবা হবে, এগুলা নাহলে হবে নি। ভোটটা দেন না ভাই, কে কয়টা ভোট পান, তারপর দেখবো আপনারা কে কত বড় শক্তিতে আছেন। ভোটে যদি জিতে যান ১০০ বার করবেন পিয়ার। একটি দলকে দেশের মানুষ কখনোই সঠিক পথে পায়নি মন্তব্য করে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর কঠোর সমালোচনা করেন তিনি। পাশাপাশি বিএনপিকে মুক্তিযোদ্ধার দল উল্লেখ করে ভোট প্রার্থনা করেন বিএনপি মহাসচিব। পার্লামেন্টে গিয়ে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। মোকাররম হোসাইন, এখন ঠাকুরগাঁ। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, সবাই মিলে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাসাস আয়োজিত প্রকাশন অনুষ্ঠান এবং আলোচনা সভায় এসব বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে ছাত্রদের দিলে সেটি সঠিক হবে না উল্লেখ করে বলেন, এটি ১৭ বছরের সংগ্রামের ফসল। সমাজ ব্যতি রেখে কোনো দেশে রাজনীতি হতে পারে না। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে পরিণত করি, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের যে মৌলিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হতে হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হতে হবে। দিনে দুপুরে রাজধানীর পুরান ঢাকায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছে। এছাড়া রাজধানীর অন্তত ২টি জায়গায় বাসে আগুন এবং বেশ কয়েকটি জায়গায় ককটেলের বিস্ফোরণ ঘটেছে। আরিফ হোসেনের প্রতিবেদন। সোমবার সকাল ১০টা ৩৫ পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে একজনকে দৌড়ে ঢুকতে দেখা যায়। ওই ব্যক্তির ৫ হাত পেছনেই তাকে লক্ষ্য করে গুলি ছুটছে দুজন। ৩০ সেকেন্ডের মধ্যে কয়েক রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করে চিকিৎসক। পরে জানা যায় মৃত ব্যক্তির নাম তারিক সাইফ মামুন। তিনি ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। কেন তাকে হত্যা করা হলো সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। উনি প্রায় ২০ বছরের উপর নিরপরাধভাবে জেলে ছিলেন, ঠিক আছে, এবং ওইখানে উনি একটু মেন্টালিও দেখা গেল যে ওনার ডিপ্রেস ছিল এবং প্রবলেমে ছিল। এত বড় একটা মানে জনবহুল এলাকায় এবং একটা হত্যাকাণ্ড, এটা আসলে মেনে নেওয়া যায় না। উনি যদি শীর্ষ সন্ত্রাসী হইতো তাহলে তার কোর্টে হাজিরা দিতে যেত না একা একা, ওনার সাথে ওনার বাহিনী থাকতো, লোকজন থাকতো। আজকে সে কোর্টে হাজিরা দিতে আসছিল, আমরা বাসায় ছিলাম, তার ফ্যামিলির সাথে ফোন আসছে তার ওয়াইফের কাছে, তার ড্রাইভার ফোন করছে, হ্যাঁ, যে ভাবি বাইরে গুলি করছে, ঢাকা মেডিকেল নিয়ে গেছে, আমি ঢাকা মেডিকেল যাইতেছি, আপনারা আসেন। তবে ডিএমপি বলছে সাইফ মামুনকে হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে ও আসামিদের ধরতে কাজ চলছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত ব্যক্তির নাম তারিক সাইফ মামুন, এবং এই ঘটনার পিছনে কি কারণ রয়েছে, কারা জড়িত রয়েছে, তাদেরকে শনাক্ত করার জন্য আমরা চেষ্টা করছি। এদিকে সকালে রাজধানীর শাহজাদপুর ও মেরুলবাড্ডায় ২টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। রাজধানী মেরুলবাড্ডা এবং শাহজাদপুরে এখানে ২টো বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো কারা ঘটিয়েছে সেগুলো আমরা
বের করার চেষ্টা করছি। এর বাইরে মিরপুরে এবং মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণের মতো দুটো ঘটনা ঘটেছে, সেগুলো আমরা ক্ষতি দেখছি। আরিফ হোসেন, এখন, ঢাকা। মুন্সিগঞ্জে বিএনপির দু গ্রুপের দ্বন্দ্বের জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া গুরুতর অবস্থায় একজন ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ভোর 6:30টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য নিয়ে স্থানীয় বিএনপির দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরে আরিফ এবং ইমরানের সঙ্গে শাহ কামাল গ্রুপের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আরিফ ও ইমরানের ওপর অতর্কিত হামলার অভিযোগ ওঠে। এ সময় তারা দুজনেই গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় গুলিবিদ্ধ ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। এর কয়েক ঘন্টা পর সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন আদেশও বহাল রাখেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেয়। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার হাইকোর্টের দেয়া জামিনের লিখিত আদেশ আসার পর আদেশ দেবেন আপিল বিভাগ। এর মধ্যে কারামুক্ত হতে পারবেন না পান্না। পরে বেলা 2টার দিকে জামিন বহাল রাখেন আপিল বিভাগ। গেল 6 নভেম্বর হাইকোর্ট রুল দিয়ে আব্দুল লতিফ সিদ্দিক এবং মঞ্জুরুল আলমকে অন্তর্বর্তী জামিন দেন। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে, যা চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে গতকাল। তৃতীয় দিনের মতো কর্মবিরতি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি আদায়ে অনড় প্রাথমিক শিক্ষকরা শুধু আশ্বাস দিলে হবে না, প্রজ্ঞাপন দিয়ে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। এদিকে বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং অর্থ সচিবের সাথে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। আশ্বাসে বিশ্বাসী নয়, তাই তো স্লোগানে স্লোগানে প্রজ্ঞাপনের দাবি। কলমবিরতি মৌন কর্মসূচির পর তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করা, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা দেয়ার। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকরা বলছেন, তারা মানুষ গড়ার কারিগর হলেও আর্থিক নিরাপত্তার অভাবে দিন পার করতে হয় কষ্টে। অবহেলিত এই পেশায় মেধাবীরা তাই আসতে চান না। শিক্ষকদের বেতন হচ্ছে 8ম শ্রেণী একটা পাস, ড্রাইভারের চেয়ে নিচের পদে। আমাদের টিফিন ভাতা হচ্ছে প্রতিটা মাসে 200 টাকা। আপনি হিসাব করেন, একদিন আমাদের 6 টাকা করে পড়ে না। একমাত্র আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অদ্যাবধি পর্যন্ত সেই বৈষম্যের শিকার হয়ে আছি। আমরা চাই এই সরকার আমাদের বৈষম্য দূর করে 10ম গ্রেড প্রদান করবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়বো না, আমরা রাজপথ ছাড়বো না। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক বলছেন, দাবি মেনে প্রজ্ঞাপন না দেয়া পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে। শিক্ষার্থীদের ঘাটতি পূরণে পরবর্তীতে ছুটির দিনে অতিরিক্ত ক্লাস নেয়ার কথাও জানান তিনি। অর্থ সচিব আর প্রথম গণশিক্ষা সচিব সঙ্গে আমাদের প্রতিনিধি দলে আমরা বৈঠক আছে 5:30টার দিকে। ওখানে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা অবস্থান কর্মসূচি লাগাতার শনিবার এক্সট্রা ক্লাস নিব, শনিবার ক্লাস নেব যদি আমাদের দাবি বাস্তবায়ন হয়ে যায়। সোমবার বিকেল 5:30টায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং অর্থ সচিবের সাথে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণের তৃতীয় পর্যায়ের প্রকল্প সহ 7,150 কোটি টাকার 12টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ইকনেক। দুপুরে আগারগাঁও এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা এবং ইকনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় নতুন 9টি, সংশোধিত 2টি এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানোর একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়।
নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা হাসিলে চট্টগ্রাম বন্দর নিয়ে আন্দোলন সংগ্রাম চলছে বলে দাবি করেছেন নৌ উপদেষ্টা। সকালে লালদিয়ার চরে নতুন কন্টেইনার ইয়ার্ড সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করে নৌ উপদেষ্টা বলেন, ব্যবসায়ীরা তাদের স্বার্থে ট্যারিফ বাড়ানোর বিরোধিতা করছে। এনসিটির মতো লালদিয়াকেও বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়ার কথা জানান তিনি। হাজিরা শিউলির প্রতিবেদন। 52টি সেবা খাতে এক লাফে গড়ে 41% ট্যারিফ বাড়ানো এবং নিউমোরিং কন্টেনার টার্মিনাল সহ প্রস্তাবিত বিভিন্ন টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার সরকারি সিদ্ধান্তে কয়েক মাস ধরে উত্তপ্ত চট্টগ্রাম। 15ই অক্টোবর থেকে বন্দর বর্ধিত হারে মাসুল আদায় শুরু করলেও থামেনি আন্দোলন। এর মধ্যেই বর্ধিত ট্যারিফের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে মেরিটাইম ল সোসাইটি নামে একটি সংগঠন। সেই সঙ্গে সবার সাথে আলোচনা করেই যৌক্তিক ট্যারিফ নির্ধারণের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয় বন্দর ব্যবহারকারীদের সংগঠন পোর্ট ইউজার ফোরাম। সোমবার লালদিয়ার চরে কন্টেনার ইয়ার্ড উদ্বোধন করে নৌ উপদেষ্টা বলেন, ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে ট্যারিফ বাড়ানোর বিরোধিতা করছে। এ বিষয়ে আদালতকে বোঝানো হবে। চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে নিতে এনসিটি লালদিয়া কন্টেনার টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়া হচ্ছে মন্তব্য করে বলেন, রাজনৈতিক ফায়দা নিতে বিভিন্ন পক্ষ আন্দোলন করছে। যারা কথা বলে তারা জেনে কথা বলেন, যত রকম সুবিধা চান সবসময় তো সব সুবিধা দেওয়া যায় না। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কিন্তু এই ট্যারিফের ব্যাপারে কোর্ট নির্দেশ দিয়েছে, আমরা কোর্টের নির্দেশ মেনে 1 মাস বন্ধ রাখবো। কিন্তু কোর্টকে ডেফিনেটলি আমরা বোঝাবার চেষ্টা করবো যে আমরা এটা বাড়ালাম। দর নিয়ে সমঝোতা না হওয়ায় লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণে এপিএম মুলার সাময়িকভাবে পিছু হটেছে জানিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতার আশা প্রকাশ করেন উপদেষ্টা। আশা করি যে এপিএম টার্মিনাল যদিও সাময়িকভাবে তারা আলোচনাকে শেষ করে তার পজ দিয়ে মাঝখানে চলে গেছেন, তো আমার মনে হয় যে আমরা তাদের সাথে ভালো নেগোসিয়েশন করতে পারবো। এই সময় বন্দর চেয়ারম্যান জানান, বে টার্মিনাল লালদিয়া টার্মিনালের সাথে রেল, সড়ক ও নৌপথে কার্যকর যোগাযোগ গড়ে তুলতে বিশ্বব্যাংক, এডিবি সহ উন্নয়ন সহযোগীরা কাজ করছে। এই জায়গাটা যেটা দেখছেন, এটা গত 3-4 বছর ধরে এভাবে পড়ে আছে বিভিন্ন ধরনের এখানে টানাপোড়েনের কারণে। তো সেই জন্য আমরা চাচ্ছি এই জায়গাটাকে একটা পূর্ণাঙ্গ একটা আন্তর্জাতিক মানের একটা অফডক হিসেবে পরিচালনা করার জন্য। এবং এখানে আমরা এলসিএল কার্গোগুলো অপারেট করতে পারবো, যেহেতু আমাদের সিএফএস শেড আছে এবং পাশে আমরা ইয়ার্ডের সম্প্রসারণ করলে এখানে মেন যে ঢাকা চিটাগং হাইওয়ের সাথে ট্রাফিকের সাথে কোনো সমস্যা হবে না। এবং এই জায়গা করলে আমাদের এফিসিয়েন্সি গেইন অনেক বেড়ে যাবে। আমার মনে হয় এই জায়গাটা দিয়ে হয়তো আমরা অ্যারাউন্ড 30% গেইন করতে পারবো। কাস্টমসের অকশন শেড পরিদর্শন করে বন্দরে পড়ে থাকা পণ্য দ্রুত নিলামে বিক্রির জন্য মামলা সহ অন্যান্য জটিলতা নিরসনের নির্দেশ দেন উপদেষ্টা। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। বকেয়া বেতন পরিশোধ ও অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্তে প্রতিবাদে মানববন্ধন করেছেন মালয়েশিয়া থেকে চাকরিচ্যুত শ্রমিকরা। রাজধানীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে জড়ো হন তারা। অশ্রুভেজা কণ্ঠে বর্ণনা করেন শোষণের নানা গল্প। ফিরে আসা কর্মীরা দেশটিতে থাকা বাংলাদেশের হাই কমিশন সংস্কার সহ তাদের ক্ষতিপূরণ আদায়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। আমার ফ্যামিলিতে বাচ্চা আছে, আমার ছোট বলা আছে, আমি লেখাপড়ার জন্য এত টাকা খরচ করে গেছি স্যার, কিন্তু কোনো টাকা উঠাতে পারি নাই। আমরা 10 জন দেশ একসাথে গাড়ি দূরপূর্বক দেশে পাঠাতে হয়েছে। কি বলবো, এবার আমার পরিবার কিভাবে চলে? আমার টাকা দিয়ে পরিবার চলে। মানববন্ধনে দাঁড়িয়ে কেঁদে ফেললেন মালয়েশিয়া থেকে চাকরি হারিয়ে ফিরে আসা সিলেট সুনামগঞ্জের আক্তার হোসেন। 6 লাখ টাকা খরচ করে দেশটিতে গেলেও ভিসার মেয়াদ 9 মাস বাকি থাকতেই তাকে দেশে পাঠিয়ে দেয় প্রতিষ্ঠান। ঋণ করে 5.5 লাখ টাকা নিয়ে একই প্রতিষ্ঠানে গিয়েছিলেন মুন্সিগঞ্জের সাইফুল ইসলাম। সুদে আসলে সেই টাকা এখন 8.5 লাখ টাকা হয়েছে, কিন্তু ঋণ পরিশোধের আগেই দেশে ফিরতে বাধ্য হন। সুদের টাকা বাড়তে থাকে, এদিকে ফ্যামিলি থেকে চাপ দিতে থাকে, ওদিকে কোম্পানি থেকে আমাদের কিছু করে না। আক্তার ও সাইফুলের মতো ভাগ্য পড়েছে 4 শতাধিক কর্মীর।
মালয়েশিয়ায় নির্যাতনের শিকার ও চাকরিচ্যুত এমন 150 প্রবাসী বিভিন্ন দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেন। দেশে ফেরা কর্মীদের বকেয়া বেতন পরিশোধ, ক্ষতিপূরণ আদায় ও দেশটিতে অবস্থানরত কর্মীদের নিরাপত্তা দাবি করেন তারা। হাত ক্যাশ 6 লাখ টাকা নিছে এই এজেন্সির লোকেরা, আর এইভাবে এমনি নিয়ে আরো 1.5 লাখ 7.5 লাখ টাকা খরচ করে দিছি। দীর্ঘ 5 মাস আমি জেলে থাকি, জেলে অনেক কষ্ট করে নির্যাতন হই, আমাদের অনেক মারধর করে। কোম্পানি আমাদের বেতন আটকানোর পর থেকে আমরা হাই কমিশনের দুয়ারে যাই, তো ওইখান থেকে তারা টিম পাঠায়, বলে কথা বলে, কিন্তু আমাদের কোনো সহযোগিতায় আসে না। দেশে ফেরা প্রবাসীরা দাবি করেন দেশটির মেডিসারাম ও কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং নামে দুটি প্রতিষ্ঠানের প্রায় 431 কর্মী নানাভাবে শোষণের শিকার হয়েছেন। বিলম্বিত বেতন, হুমকি, নির্যাতন ও অমানবিক বাসস্থানের শিকার হয়েছেন তারা। কর্মরত প্রতিষ্ঠানে পাসপোর্ট জব্দ করে রাখা, কাজের অনুমতিপত্র নবায়ন না হওয়ায় অনেকে অবৈধ হয়ে যাবারও অভিযোগ তাদের। আমরা 2023 সাল থেকেই এই বাংলাদেশ হাই কমিশনে বারবার আমরা গেছি, এইখানে তারা কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমাদের করে নাই। ওনারা যদি আগামী 7 দিনের মধ্যে এটার জন্য কোনো গুরুত্বপূর্ণ কার্যকরী পদক্ষেপ না নেয়, পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচির মধ্যে যাব। এটা ছিল আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি। পরবর্তীতে আমরা প্রেস ক্লাবের সামনে আমরণ অন্বেষণ কর্মসূচি দিব। এই সময় তারা বাংলাদেশ হাই কমিশন, বিদেশে কর্মী নিয়োগ ও মাইগ্রেশন ব্যবস্থার সংস্কারের দাবি করেন। দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাবারও ঘোষণা দেন মালয়েশিয়া ফেরত প্রবাসীরা। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা। এশিয়া প্যাসিফিক অঞ্চলের 3000 চিকিৎসকদের নিয়ে ফিলিপিনের ম্যানিলায় শুরু হলো এশিয়া প্যাসিফিক সোসাইটি অব রেসপিউরোলজির 29তম কংগ্রেস। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন 3 শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন মুজাহিদ শুভ। এবারের কংগ্রেসে বাংলাদেশ থেকে 3 শতাধিক চিকিৎসক অংশ নিয়েছেন। আসার খবর হলো গত বছর হংকংয়ে যে আয়োজনটি হয়েছিল সেখানে ঢাকায় অবস্থিত প্রধান যে 2টি হাসপাতাল বক্ষব্যাধির তার পরিচালক বা উপপরিচালক তারা কিন্তু কেউ আসেননি, কিন্তু এবার আমরা দেখেছি যে 2টি হাসপাতালের প্রধানই আসলে অংশ নিয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাক্তার আয়েশা আক্তার, তিনি এপিএসআরে এসছেন। আপনার কাছে জানতে চাই যে এই যে হাসপাতালের প্রধান হিসেবে 250 শয্যা বক্ষব্যাধি টিবি হাসপাতাল যেটি শ্যামলীতে অবস্থিত, মানে আপনার এখানে যুক্ত হবার কি কারণ বা রোগীদের দিক থেকে কি উপকার হবে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। এটা হলো যে একটা কনফারেন্স হচ্ছে, সেটা হলো যে বেশ অনেক বছর ধরেই, এবং এপিএসআর যেটা লাং ফাউন্ডেশনের যেটা কনফারেন্সটা, এটা প্রতি বছরই হচ্ছে। এবং সেটা হলো যে এই যে লাং ফাউন্ডেশন নিয়ে কাজ করছে, আমাদের রেসপিরেটরি মানে ফুসফুস নিয়ে যে কাজ করছে, সেখানে যে বিশ্বব্যাপী এখান থেকে যে একটা কনফারেন্স আছে, যেখানে এশিয়ান অন্যান্য 40টি মতো দেশেরও কিন্তু প্রতিনিধি তারা এসেছেন, যারা ফুসফুস নিয়ে কাজ করছেন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ। উন্নত প্রযুক্তি যে ব্যবহারগুলো করা হয় সেগুলো আমরা যখন শিখছি এখান থেকে, শেখার পরে যখন প্রশাসনিকভাবে আমরা যারা আছি, এটা যখন হাসপাতালে যখন আমরা ইমপ্লিমেন্টেশন করব, সেখানে কিন্তু রোগীদের স্বার্থের জন্য কাজটা করা, দেশের স্বার্থে, জনগণের সেবার জন্য আমরা কাজটা করছি। কত মানে সহজভাবে রোগীদের সেবা দেওয়া যায়, উন্নত মানের সেবাটা, সেটার জন্য কিন্তু আসলে কনফারেন্সগুলো দরকার। বিশ্বব্যাপী সবার সাথে একসাথে মিলিত হয়ে যেগুলো শেখা হচ্ছে, যারা বিশেষজ্ঞ ডাক্তার আছেন তারা যে শিখছেন, শিখে এটাকে যে আমরা দেশে যে কাজে লাগাচ্ছি সেটা তো মানুষের কাজে লাগছে। এবং শুধু প্রধান হিসেবে আপনি এসছেন নাকি আপনার হাসপাতালের আরও যারা বক্ষব্যাধি বিশেষজ্ঞ তারাও এখানে যুক্ত হয়েছে? অনেকে এসেছেন, বাংলাদেশ থেকে অনেক ডাক্তার এসেছেন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার যারা যাদেরকে দরকার। এবার যেটি আমরা দেখলাম যে খুব বেশি আলোচনা হলো মানে 5টা সব থেকে বড় বক্ষব্যাধি নিয়ে, মানে সেই ধরনের রোগীরা কেমন যায়, যক্ষা বা হচ্ছে আপনার সিওপিডি অথবা অ্যাজমা, সেগুলো তো অনেক আসে। যদি বলি যে শ্যামলীতে যেটা অবস্থিত আছে যক্ষা হাসপাতাল, সেখানে তো আউটডোরে 300, 400, 500 কিন্তু আসে। যখন আমার শীত মৌসুমে 600 আসে আউটডোরে, সেবা নিতে আসে সিওপিডি নিয়ে, অ্যাজমা নিয়ে, কারণ বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে। সাথে যক্ষা তো আছে, যক্ষা নির্মূলের জন্য আমরা কাজ করে যাচ্ছি একযোগে, যাতে আমরা 30 সালে নির্মূল করতে পারি। সেই লক্ষ্যে যাতে আরও উন্নত মানের সেবা, যেগুলো আমরা রোগীদের স্বার্থে কাজে লাগাচ্ছি, দেশের স্বার্থে উন্নয়নের সাথে, সেগুলো অবশ্যই এই কনফারেন্সটা মানুষের জন্য অবশ্যই উপকারী।
অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যেটি বলছিলেন যে আমরা বিগত বছরে বা তার আগের বছরগুলোতে দেখেছি যে বাংলাদেশের চিকিৎসকদের জিও দেওয়ার ক্ষেত্রে সরকারি চিকিৎসকদের এক ধরনের জটিলতা ছিল, সেই জটিলতাটা কেটে গেছে। সেটির প্রমাণ হচ্ছে যে এবার দ্বিতীয় সর্বোচ্চ অংশগ্রহণকারী বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন এবং প্রশাসক যারা তারাও এখানে এসছেন। আশা করি এই যে গবেষণালব্ধ জ্ঞান তারা এখান থেকে নিয়ে যাবেন, এটি মূলত রোগীদের কাজে লাগবে এবং রোগীরা দ্রুততম সময়ে সুস্থ জীবনে ফিরবে সর্বাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতের মধ্য দিয়ে। এই ছিল এখানকার সবশেষ খবর। টানা 6 সপ্তাহ রেকর্ড শাটডাউনের পর এবার মার্কিন সিনেটে পাশ হয়েছে তহবিল প্যাকেজ বিল। এতে অবসান ঘটতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের চলমান সরকারি অচল অবস্থার। খুব শিগগিরই এই সংকট সমাধানে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে বেশ কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি। এদিকে শুক্রবার থেকে ফ্লাইট চলাচল কমানোয় ৩,৩০০ ফ্লাইট বাতিল করেছেন বিমান সংস্থাগুলো। তৌহিদুর রহমানের প্রতিবেদন। মার্কিন ইতিহাসে দীর্ঘ সরকারি শাটডাউনে টানা 40 দিন ধরে বেতন ছাড়া কাজ করছেন অসংখ্য ফেডারেল কর্মী। আটকে আছে নিম্ন আয়ের মার্কিন নাগরিকদের খাদ্য সহায়তা কার্যক্রম। বিপর্যস্ত হয়ে পড়েছে এভিয়েশন খাত। শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের 40টির বেশি বিমানবন্দরে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বে যাত্রীদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে রোববার রাতে ভোটে অংশ নেন মার্কিন সিনেটররা। এ সময় পাল্টাপাল্টি যুক্তি দেন রিপাবলিকান ও ডেমোক্রেট নেতারা। Healthcare crisis is so severe, so urgent, so devastating for families back home that I cannot in good faith support this CR that fails to address the healthcare crisis. But let me be clear, however this vote turns out, this fight will and must continue. Truly precarious situation we are in with regard to air travel, to the fact that our staffs have been working without pay for a full 40 days now. All of us, Republicans and Democrats who support this bill, know that the time to act is now. শাটডাউন অচল অবস্থা থেকে টেনে তুলতে রোববার সিনেটে ভোট দিয়েছেন 8 ডেমোক্রেট সিনেটর। তবে ডেমোক্রেটদের সিনেট লিডার চাক শুমার না ভোট দিয়েছেন। সব মিলিয়ে পদ্ধতিগত ভোটের পক্ষে 60 এবং বিপক্ষে ভোট পড়েছে 40টি। এতে করে সরকারি অচলাবস্থার সমাধানে বেশ আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Any substantial money or any money to really prisoners, illegals that come into our country. And I think the Democrats understand that. And it looks like we're getting close to the shutdown ending. সোমবার স্থানীয় সময় বেলা 11টা পর্যন্ত সিনেট মুলতবি রাখায় সংশোধিত বিলটি এখনও পাশের অপেক্ষায়। সিনেটে পাশ হলেই বিলটি প্রতিনিধি পরিষদ দ্বারা অনুমোদিত হতে হবে। এরপর স্বাক্ষরের জন্য পাঠাতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে। এসব প্রক্রিয়ার মাধ্যমে শাটডাউন থেকে উত্তরণে আরও বেশ কয়েকদিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে। চলমান শাটডাউন পরিস্থিতি বন্ধ করা গেলে কোনো বাধা ছাড়াই 2026 সালের 30 জানুয়ারি পর্যন্ত স্বাভাবিকভাবেই চলবে যাবতীয় কার্যক্রম। ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইও প্রত্যাহার করবে ট্রাম্প প্রশাসন। এছাড়া সব কর্মী যাতে বেতন পান তাও নিশ্চিত করা হবে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। প্রতিষ্ঠান হিসেবে বিবিসি পক্ষপাতদুষ্ট নয়, পদত্যাগের পর একথা জেনেছেন এর বার্তা বিভাগের প্রধান ডেবোরা টার্নেসে। তিনি আর বলেন, বিবিসির সাংবাদিকরা অপরাধী নয়, তাদের সাংবাদিকতার পাশে রয়েছি সবসময়। গত বছর বিবিসির তথ্যচিত্রে ক্যাপিটল হিল দাঙ্গার ঘটনায় ট্রাম্পের বক্তব্য বিকৃতি ইস্যুতে ডেইলি টেলিগ্রাফ কিছু তথ্য ফাঁসের পরেই মূলত তোপের মুখে পড়ে বিবিসি। এ পরিস্থিতিতে রোববার রাতে পদত্যাগ করেন সংবাদ মাধ্যমটির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরা টার্নেসে। অবশ্য এতে খুশি হয়ে টেলিগ্রাফকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিজ নির্বাচনী এলাকায় সাংগঠনিক সফর করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে জনসংযোগে বক্তব্য রাখছেন তিনি। সরাসরি যুক্ত হব সেখানে। মানুষকে খুব বেশি কথা বলতে হয় না, তারা আমাদের সবচেয়ে অগ্রণী মানুষ। সেখানে তারা যদি চর্চাকার বোঝেন, একই সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিতে জানেন এবং এই দুইয়ার মানুষ সব সময় তারা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে। আমরা আজকে এই দুই অঞ্চলে কিছুক্ষণ আগে আমাদের তৈমুর ভাই ছেড়ে বললেন যে এই অঞ্চলে নাকি আপনার কোনো ঈদ পড়ে নাই, অর্থাৎ ডেভেলপমেন্ট হয় না। ইনশাল্লাহ
আপনাদের ভোটে, আপনাদের দোয়ায় যদি আমরা নির্বাচিত হয়ে আসতে পারি, তাহলে এই অঞ্চলের যতগুলো রাস্তা আছে যেগুলো ঠিক করা দরকার, পাকা করা দরকার, স্কুল আছে যেগুলো পাকা করা দরকার, কলেজ আছে যেগুলো পাকা করা দরকার, সেগুলো আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটি অত্যন্ত প্রায়োরিটি দিয়ে, অর্থাৎ গুরুত্ব দিয়ে আমরা সেগুলো আগে করবো ইনশাআল্লাহ। আমাদের এই রুই অঞ্চলে এখানে আপনার অনেক মন্দির এবং মসজিদ, সেগুলোর কোনো রকমের উন্নয়ন হয় না। আমরা ইনশাআল্লাহ সেই মসজিদ মন্দিরের উন্নয়ন করব। আপনাদের এই অঞ্চলে একটা সবচেয়ে বড় দাবি, সেই দাবি হচ্ছে কি দাবি? কে জোরে বলেন, জোরে। উপজেলা চায় না পৌরসভা, তাই না? থানা হয়েছে কিন্তু উপজেলা হয়নি। যাই হোক, আমরা যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আসতে চাই, আমাদের প্রথম কাজ হবে রুইয়ার উপজেলাকে। আমি আপনাদের অনেক কথা বললাম যে এই করবো, এই করবো, এই করবো, এই করবো, কোনটাই আমি করতে পারবো না যদি আমরা ধানের শীষকে জয়যুক্ত করতে না পারি, তাই না? কোন মার্কাকে জয়যুক্ত করতে হবে? আমাদের ভাই বন্ধুরা, আমি অনুরোধ করতে চাই যে আপনারা এইবার যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আপনারা সঠিক সিদ্ধান্তটা নেবেন। ঠাকুরগাঁয়ে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এই ছিল এখন বিকেলের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/এখন tv।